आज ऑनलाइन क्लासे आलोचना হবে ধ্বনি পরিবর্তন নিয়ে। এর আগে আলোচনা করা হয়ে গেছে ধ্বনি কাকে বলে। আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি ধ্বনি কাকে বলে, ধ্বনির সংজ্ঞা। তারপরে আলোচনা করব ধ্বনি যে পরিবর্তিত হয়, অর্থাৎ ধ্বনির যে পরিবর্তন, সেই ধ্বনির পরিবর্তনের পেছনে কারণগুলো কি, আর ধ্বনি পরিবর্তনের পর ধ্বনিগুলো যে রূপ নেয় ওই রূপগুলোকে ধ্বনি পরিবর্তনে কি কি নামে অভিহিত করা হয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। যদিও এই আলোচনা আগে হয়েছিল, তাও আরেকবার নতুন করে আলোচনা করে দেওয়া। ধ্বনি কাকে বলে, কে বলতে পারবে? দেখি রেসপন্স করো। ধ্বনি কাকে বলে? বলো, ধ্বনি কাকে বলে? মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই বাংলা ব্যাকরণে ধ্বনি বলা হয়। ভেরি গুড। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, সে মনের ভাব প্রকাশ করার জন্য যে বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ বের করা হয় তাকে সে ধ্বনি বলে। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ তাকেই বাংলা ব্যাকরণে ধ্বনি বলা হয়। এটা খুব সুন্দর একটা সংজ্ঞা, এটাই মুখস্থ করবে, এটাই মনে রাখবে। ধ্বনি আওয়াজ, আওয়াজ হলেই আওয়াজটাই হলো ধ্বনি, কিন্তু কোন আওয়াজটা অবশ্যই আমাদের মুখনিসৃত, আমাদের মানে মানুষের বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত আওয়াজ, এবং সেটা বাংলা ব্যাকরণে স্বীকৃতি পেয়েছে ধ্বনি রূপে। তো ধ্বনি যখন একটা লিখিত রূপে প্রকাশ পায় চিহ্ন হিসেবে, সেটাই হলো বর্ণ, কিন্তু বর্ণের যে পরিবর্তন সেই পরিবর্তন খুব বেশি হওয়া সম্ভব নয়। পরিবর্তন হয় ধ্বনির, পরিবর্তন হয় উচ্চারণের, পরিবর্তন হয় আওয়াজের। তাহলে ধ্বনি আর বর্ণের মধ্যে পরিবর্তন কার হয়, কি বলবে? ধ্বনির, ধ্বনিরই পরিবর্তন হয়। আজকের আমাদের বাংলা ভাষার যে উচ্চারণ, সেই উচ্চারণ আজকের যেরকম করা হয়, আজ থেকে যত আমরা পিছোতে থাকব, যতই আমরা অতীতের দিকে যেতে থাকব, যত আমরা পূর্বের দিকে যেতে থাকব, ততই কিন্তু এই উচ্চারণের সঙ্গে আগের উচ্চারণের কিছু পার্থক্য পাওয়া যাবে। যত পেছনে থাকব, যত পিছোতে থাকব, ততই উচ্চারণের পার্থক্য বেশি হতে থাকবে। কি তাই তো? শুধুমাত্র আমাদের বাংলা ভাষার উচ্চারণ নয়, যে কোনো ভাষার ক্ষেত্রেই বলা যেতে পারে যে যত আমরা আরও অতীতের দিকে পিছোতে থাকব, ভাষার উচ্চারণ একটু অন্যরকম, আজকের থেকে অনেক পার্থক্য, যত পিছোতে থাকব তত বেশি পার্থক্য লক্ষ্য করা যাবে, উচ্চারণগত পার্থক্য। যাই হোক, এই যে ভাষা, যে ভাষা আমাদের পরস্পরের মধ্যে ভাব বিনিময়ের মাধ্যম, আমরা যে ভাষায় কথা বলি, শুধু বাঙালিরা নই, শুধু আমরা বাংলা ভাষাভাষীরা নই, সারা পৃথিবীময় যত ভাষা গোষ্ঠী আছে তারা যে ভাষায় কথা বলে, সেই ভাষা যখন উচ্চারিত হয়, সেই ভাষা যখন আমাদের বাকযন্ত্রের দ্বারা বহিঃপ্রকাশ হয়, তখন তার যে উচ্চারিত রূপ, সেই উচ্চারিত রূপের দেখা যাবে কোথাও কোথাও পার্থক্য আছে। মানে একটা ভাষা গোষ্ঠীর মধ্যে যে ভাষায় কথা বলা হয়, সেই ভাষা গোষ্ঠীর ভাষার মধ্যেও আবার এলাকা অনুযায়ী উচ্চারণগত পার্থক্য আছে। আজ থেকে কয়েকশো বছর আগে ভাষার উচ্চারণগত যে রূপ ছিল, আজকের উচ্চারণগত রূপটা পরিবর্তিত হয়েছে। যাই হোক, ভাষা অনেকটা নদীর স্রোতের মতো। নদী যেমন তার উৎপত্তি থেকে
নানা বাঁক নিতে নিতে, নানা বাধা বিপত্তি অতিক্রম করে, মোড় ঘুরে পরিবর্তিত হতে হতে তারপরে গিয়ে সমুদ্রে গিয়ে মিশে যায়, তেমনি ভাষাও তাই। ভাষা উদ্ভূত হয়েছে যেখান থেকে, তারপরে ও দীর্ঘ পথ পরিক্রমা করেছে, বহু পথ অতিক্রম করেছে এবং কোথাও বাধা পেয়েছে, পরিবর্তিত হয়েছে। কোথাও আবার নদীতে যেমনভাবে অন্য নদী এসে মেশে, যাকে বলা হয় উপনদী, আবার নদী থেকে যখন অন্য নদী বেরিয়ে যায় শাখা নদী, এরকম উপনদী শাখা নদীর মতো ভাষাতেও অন্য ভাষা এসে মিশেছে, আবার একটা ভাষা থেকে অন্য ভাষার উদ্ভব হয়েছে, সৃষ্টিও হয়েছে। তাহলে এই যে দীর্ঘকাল ধরে এই যে ভাষাগত পরিবর্তন, এই যে ভাষার পরিবর্তন, এই পরিবর্তন আসলে কিন্তু উচ্চারণগত পরিবর্তন। উচ্চারণের পরিবর্তন হয়, উচ্চারণের পরিবর্তনের কারণে একটা ভাষা থেকে নতুন ভাষার উদ্ভব হয়। উচ্চারণের পরিবর্তনের কারণে অনেক ভাষার উদ্ভব হয়েছে। মানে ভাষা যখন ভাঙন ধরেছে, ভাষার যখন পরিবর্তন হয়েছে, তখন ভাষা থেকে একটা নতুন রূপ নিয়েছে, নতুন ভাষা তৈরি হয়েছে। তার মানে যা কিছু পরিবর্তন সবই কিন্তু উচ্চারণগত পরিবর্তন। তবে এই উচ্চারণগত পরিবর্তনের সাথে আরও কিছু পরিবর্তন আছে, যে পরিবর্তনগুলোকে বলা হয় ব্যাকরণগত পরিবর্তন। আজকে যে ব্যাকরণটা তৈরি হলো ভাষার, প্রত্যেকটা ভাষার কিন্তু একটা করে ব্যাকরণগত রূপ আছে। ভাষাকে যদি স্থায়ী রূপ দেয়া দরকার হয়, ভাষাকে যদি স্থায়ী করে তুলতে হয়, তাহলে ভাষার কিন্তু ব্যাকরণ দরকার। কি এটা তো তোমরা মানবে নাকি? ব্যাকরণ মানে তো নিয়মের সমষ্টি। তো একটা নিয়মের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে যদি ভাষাকে না বাধা হয়, তাহলে ভাষা কী হবে? এলোমেলো হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। প্রত্যেকটা ভাষার একটা করে ব্যাকরণ থাকা উচিত। আর ব্যাকরণগত যে রূপ, আজকের যে রূপ রয়েছে বাংলা ভাষার ব্যাকরণগত যে রূপ রয়েছে, সেই ব্যাকরণগত রূপটা আজ থেকে হয়তো 50 বছর পরে, 100 বছর পরে একই থাকবে, সবটা একই নাও থাকতে পারে, অনেকটাই পরিবর্তিত হতে পারে। কি এটা তো তোমরা মানবে? বলো। আজ থেকে আজকের বাংলা ব্যাকরণে, বাংলা ব্যাকরণ হোক, সংস্কৃত ব্যাকরণ হোক, ইংরেজির যে গ্রামার হোক, ভাষার যে যত ভাষার যে ব্যাকরণগুলো, আজ থেকে যদি 20, 50, 100, কয়েকশো বছর আগে আমরা দেখি, তাহলে ভাষার যে ব্যাকরণগত রূপ আজকের, তার থেকে কিন্তু কোথাও কোথাও অন্য রকমের রূপ ছিল, পরিবর্তিত হয়েছে, চেঞ্জ হয়েছে। তো ব্যাকরণগত রূপের পরিবর্তনটা একটু কম হয়, কিন্তু ভাষাগত যে পরিবর্তন মানে উচ্চারণগত যে পরিবর্তন, সেই পরিবর্তনটা একটু বেশি হয়। যাই হোক, তাহলে ভাষার যে পরিবর্তন আমরা দেখছি, সেটার মধ্যে দুটো পরিবর্তন, একটা ব্যাকরণগত পরিবর্তন যাকে বলা হয় রূপগত পরিবর্তন, আর একটাকে বলা হয় ধ্বনিগত পরিবর্তন মানে উচ্চারণগত পরিবর্তন। এই উচ্চারণগত আর এই রূপগত পরিবর্তনকে নিয়েই একটা ভাষা তৈরি হয়, একটা ভাষার বর্তমান রূপ পায়। যাই হোক, এখন উচ্চারণের এই যে পরিবর্তন অনেকগুলো কারণে হয়, তার মধ্যে তোমরাই বলো উচ্চারণের পরিবর্তন মানে ধ্বনিগত পরিবর্তন কি কি কারণে হতে পারে? দু একটা তোমাদের থেকে আসুক, তারপরে বাকি আমি বলছি। কি কারণে পরিবর্তন হতে পারে বলো, কি মনে হয়? আমার একটা আঞ্চলিক জায়গায় একবার অনেক মানুষ অনেক বছর ধরে বাইরে থেকে কিছু মানুষ এলো, ফলে তাদের যোগাযোগ স্থাপনের জন্য ভাষার একটি সংমিশ্রণ তৈরি হওয়ার ফলে ভাষার পরিবর্তন রাইট, ভেরি গুড। তার মানে দেখা যাচ্ছে একটা ভাষা গোষ্ঠীর মানুষ এক জায়গাতে বসবাস করছে, এইবারে অন্য ভাষার গোষ্ঠীর মানুষ সেই জায়গাতে এসে বসবাস শুরু করলো। তার মানে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে অন্য ভাষার প্রভাব আরেকটা ভাষার উপরে পড়তে থাকে। তার মানে এই ভাষার উচ্চারণগত এই যে প্রভাব, সেই প্রভাব পড়তে পড়তে পরিবর্তিত হয়ে যায়। তাহলে ভাষার প্রভাব, অন্য ভাষার প্রভাবে আর একটা ভাষার উচ্চারণগত পরিবর্তন হতে পারে, ঠিক একটা। আর কি কারণে পরিবর্তন হতে পারে? স্যার বাকযন্ত্রের ত্রুটির কারণে। বাকযন্ত্রের ত্রুটির কারণে এটা তো পরিবর্তন হতেই পারে, কারণ উচ্চারণগত একটা ত্রুটি আছে। তো বাকযন্ত্রের উচ্চারণগত যে পরিবর্তন হয় বাকযন্ত্রের ত্রুটির কারণে, মানে জড়তা। হ্যাঁ,
তোতলা যদি হয়, জড়তা যদি থাকে, উচ্চারণ কারণে ত্রুটির কারণে উচ্চারণের পরিবর্তন হয়। ঠিক আছে, আর কি কারণে? তাড়াতাড়ি উচ্চারণ করার কারণে অনেক সময় পরিবর্তিত হতে পারে, তাড়াতাড়ি দ্রুত উচ্চারণ করার জন্য, তাই না? হ্যাঁ স্যার, মাঝে মাঝে স্যার অদ্ভুত হয়েছে। হ্যাঁ, একটা না খুব তাড়াতাড়ি যদি আমরা উচ্চারণ করতে থাকি তাহলে অনেক সময় পরিবর্তিত হয়ে যায়, উচ্চারণে পরিবর্তন ঘটে যায়। ধরো শারীরিক ও মানসিক কারণে। হ্যাঁ, শারীরিক ত্রুটি তো বলাই হলো, শারীরিক মানসিক ত্রুটি, হ্যাঁ একটা সমস্যা থাকে, সেই সমস্যার কারণে পরিবর্তিত হয়ে যায়। এবারে তাড়াতাড়ি উচ্চারণ করতে গিয়ে অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। এই যে দেখবে মঞ্চে উঠে একটানা বক্তৃতা দিচ্ছেন বিভিন্ন নেতা মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা একটানা অনেকক্ষণ ধরে তাড়াতাড়ি বলতে 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 অনেক সময় ভুল উচ্চারণ হয়ে যায়, উচ্চারণে একটু বেফাঁস মন্তব্য হয়ে যায়, উচ্চারণে জড়িয়েও যায়, উচ্চারণে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, হয় যায় না? তাড়াতাড়ি তাড়াতাড়ি উচ্চারণে পরিবর্তন হয়ে যায়, তাড়াতাড়ি কোনো। ধরো আমাদের পরীক্ষা সামনে, তাড়াতাড়ি পৌঁছতে হবে পরীক্ষার হলে, খুব বেশি হাতে সময় নেই, ঠিক আছে? এমন সময় দেখা যাচ্ছে টাইমও হয়ে যাচ্ছে, ওদিকে রিক্সাও পাওয়া যাচ্ছে না, টোটোও পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি যেতে হবে। হঠাৎ করে দেখা গেল ওই যে ওই যে ওই যে ওই যে মোড়ের মাথায় একটা রিক্সা দেখা যাচ্ছে। এইবারে তখন আমরা তাড়াহুড়ো করে কি করি, ডেকে ফেলি না, ও রিক্সা যাবা, ও রিক্সা যাবা, ও রিক্সা যাবা, তাড়াহুড়ো করে বলবে না ও রিক্সা। তখন রিক্সা বলছি না রিক্সা বলছি, তখন খেয়ালই থাকে না, তখন ব্যস্ত, তখন আমাদের রিক্সাটা দরকার, উচ্চারণের উপরে আমরা তখন ততখানি জোর দিই না। তাই অনেক সময় উচ্চারণে পরিবর্তন হয়ে যায়, তাড়াতাড়ি দ্রুত উচ্চারণের কারণে অনেক সময় পরিবর্তন হয়ে যায়। আবার ভুল ত্রুটি হয়। আবার অন্যমনস্ক যখন থাকি অনেক সময় তখনও কিন্তু উচ্চারণে পরিবর্তন হয়। অন্যমনস্কভাবে কি উচ্চারণ করলে পরিবর্তন হয়ে যায়, অন্যমনস্কভাবে, সচেতন নয়, সজাগ নই উচ্চারণে। তো হ্যাঁ, কেউ এসছে আমাদের বাড়িতে, তাই না, কেউ এসছে অতিথি, আচ্ছা আমাকে এক গ্লাস জল দিন তো, দাদা এক গ্লাস জল দিন তো, খাবো, হ্যাঁ তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। আচ্ছা, আপনি অতিথি হিসেবে এসেছেন, তো আমার বাড়িতে এসেছেন, প্রথমবার এসেছেন, জল খাবেন, তো গৃহস্থের বাড়িতে শুধু জল খাবেন আর একটু বাসাতা খান, হ্যাঁ সঙ্গে একটু বাসাতা দিই, তাহলে জল আর বাসাতা খাও, ঠিক আছে? হ্যাঁ, একটু বাসাতা দিলাম সঙ্গে জল, শুধু জল কি দিতে ভালো লাগে? হ্যাঁ, শ্রবণ যন্ত্রে যদি ত্রুটি থাকে, হ্যাঁ এই যে একটা বলা হলো বাসাতা, তো আমরা অন্যমনস্কভাবে উচ্চারণ করেছি, বাতাসাকে বাসাতা করে দিয়েছি। আবার যদি শ্রবণ যন্ত্রের ত্রুটি থাকে, শ্রবণ যন্ত্র শুনতে গিয়ে যদি ভুলভাল শুনি তাহলে উচ্চারণে তো ভুলভাল হবে, তাই না? শুনতে গিয়ে যদি ভুলভাল হয়, পরীক্ষার হলে অনেক সময় এটা হয়ে যায়, পরীক্ষার হলে অনেক সময় এটা হয়ে যায়। পরীক্ষার হলে সবাই তো আর প্রিপারেশন নিয়ে যায় না, তো কেউ কেউ হয়তো ভাবে কি হল ম্যানেজ করে দেবো, হলে বসেই এখান থেকে ওখান থেকে এর কাছ থেকে ওর কাছ থেকে কালেক্ট করে নেব। যাই হোক, এই সমস্ত অসৎ পদ নেওয়া উচিত নয়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে কেউ চিৎকার করে বলল উত্তরটা, এবারে ও দূরে যে আছে সে হয়তো শুনতে ভুল করলো, হয়তো আস্তে করে বলার জন্য শুনছে, ঠিকঠাক শুনতে পায়নি, হয়তো বা কানে খাটো, কানে কম শোনে, তার জন্য একটু ভুলভাল শুনলো। তো ভুলভাল শোনার পরে সে যখন আবার রিপিট করছে তখন দেখা যাচ্ছে ভুলই উচ্চারণ করছে। বুঝতে পারছো? বসুন হয়ে যাচ্ছে রসুন, ব্যাপারটা এরকম, বসুন হয়ে যাচ্ছে রসুন। হ্যাঁ, বসুন হয়ে যাচ্ছে রসুন, বসুন হয়ে যাচ্ছে রসুন। একটা মজার কথা বলি তাহলে শোন, বসুন হয়ে যাচ্ছে রসুন, হ্যাঁ বসুন বসুন বসুন, আসুন বসুন, হয়ে যাচ্ছে রসুন। মানে হচ্ছে কি, মানে হচ্ছে এই যে স্যার হচ্ছে ছাত্রদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছে, উপদেশ পরামর্শ দিচ্ছে
যে তোমরা কিন্তু বাংলা মাধ্যমের ছাত্র, তো ছাত্রছাত্রী তোমরা বাংলা মাধ্যমে, তোমরা কিন্তু কথায় কথায় ইংরেজি বলার চেষ্টা করবে, কারণ ইংরেজি বললে আমাদের মধ্যে যে জড়তা আছে, আমাদের মধ্যে যে একটা সংকোচ আছে, সেটা কেটে যাবে, তারপরে আমরা ভালো ইংরেজিতে অভ্যস্ত হতে পারবো। হ্যাঁ, তো এবারে ব্যাপারটা হচ্ছে কি, এবারে সে বই খুলে দেখেছে, বই খুলে, হ্যাঁ, ওয়ার্ড বুক খুলে দেখেছে। আচ্ছা, স্যার আসবে, বাড়িতে একটা পার্টি টাটি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, স্যারকে বসতে বলবে। তো দেখছে ওখানে লেখা আছে কি না, বসুন, বসুন। আচ্ছা, বসুন ইংরেজি কি লেখা আছে? গার্লিক, গার্লিক, বুঝতে পারছো তো? গার্লিক, হ্যাঁ, গার্লিক, গার্লিক লেখা আছে, গার্লিক, পাশে সমান দিয়ে লেখা আছে বসুন। আসলে ব্যাপারটা হচ্ছে গার্লিক মানে তো রসুন, বুঝলি তো? গার্লিক মানে তো রসুন, কিন্তু লেখা আছে বসুন। কেন না, প্রিন্টিং মিস্টেক হয়েছে, তো একটু বয়ের নিচে শূন্যটা উঠে গেছে, তো র ছিল হয়ে গেছে ব, তাহলে রসুন ছিল হয়ে গেছে বসুন। আর ছাত্র মুখস্থ করেছে কি গার্লিক মানে তাহলে বসুন। স্যার এসছেন, স্যার এসছেন, স্যারের উপরে প্রয়োগ করছে গার্লিক স্যার, গার্লিক স্যার, গার্লিক স্যার, গার্লিক স্যার। সে বলি, স্যার বলি কি গার্লিক স্যার কী জিনিস স্যার? হ্যাঁ, গার্লিক স্যার মানে স্যার বসুন স্যার। বলি গার্লিক মানে বসুন, এটা আবার কবে থেকে হলো? গার্লিক মানে তো রসুন না স্যার, ওয়ার্ড বুকে লেখা আছে স্যার গার্লিক স্যার। তো ব্যাপারটা এরকমই, হলের এধার থেকে ওপারে পৌঁছোতে পৌঁছোতে দেখা যাচ্ছে আস্তে করে পৌঁছচ্ছে। যে আস্তে করে শুনছে, সে যদি কানে কম শোনে, তাহলে সে কী করবে? সে যখন রিপিট করবে, উচ্চারণ করবে, ভুলভাল উচ্চারণ করবে। তাই শ্রবণযন্ত্রের একটা ত্রুটির কারণে অনেক সময় কম শোনা যায়। স্যার রবিবার করে হলে ভালো হবে, রসুন ভাববে মাংস খাওয়ার জন্য। হ্যাঁ, তুই বলিস গার্লিক স্যার। আচ্ছা, তাহলে তাহলে অনেকগুলো কারণ আমরা পেলাম। আর একটা কারণ হতে পারে, সেটা কি না, এলাকার বিস্তৃতি। এলাকার বিস্তৃতি, একটা ভাষাগোষ্ঠীর মানুষ যদি কাছাকাছি কাছাকাছি একটা গণ্ডির মধ্যে থাকে, অল্প জায়গার মধ্যে থাকে, তাহলে তাদের একটা উচ্চারণের মধ্যে একটা মিল পাওয়া যায়। কিন্তু তারা যদি কালক্রমে অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, তাহলে কী হবে? তাদের উচ্চারণে কিন্তু পরিবর্তন হয়। বিশেষ করে যে অঞ্চলে ছড়িয়ে পড়বে, সেই অঞ্চলের মানুষের ভাষার উচ্চারণের প্রভাব কিন্তু ওই ভাষাগোষ্ঠীর উপরে পড়তে পারে। এবারে আমাদের বাংলা ভাষায় কয়েকটা আঞ্চলিক রূপ রয়েছে। আমাদের বাংলা ভাষা বিরাট একটা এলাকা নিয়ে, আমাদের বাংলা ভাষা বিরাট একটা এলাকা নিয়ে কিন্তু ছড়িয়ে রয়েছে। এই যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, তারপরে আসামের কিছু অঞ্চল, তারপরে ঝাড়খণ্ড, মানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, এই সমস্ত কাছাকাছি অঞ্চলে কিছুটাও বাংলা ছড়িয়ে রয়েছে। তো যাই হোক, আমাদের বাংলা ভাষার এলাকা কিন্তু অনেক দূর, বিরাট বড় এলাকা। তো এই যে এলাকা, সেই এলাকায় এক একটা শ্রেণী এক এক রকমভাবে উচ্চারণ করে, কিন্তু সবাই বাংলাতেই কথা বলে, কিন্তু উচ্চারণ করছে আলাদা আলাদা করে। উচ্চারণে একটু টান আছে, উচ্চারণের ত্রুটি না, এক একটা এলাকার উচ্চারণ এক এক রকম, তো সেটা ত্রুটি বলা যাবে না, ওটা ওদের আঞ্চলিক রূপ, ওটা ওই এলাকার আঞ্চলিক ভাষার উচ্চারণ, এবং সেই উচ্চারণটা অন্য এলাকার আঞ্চলিক ভাষার উচ্চারণ থেকে একটু আলাদা হয়। এখন ঘটনা হচ্ছে, এই যে আঞ্চলিক যে রূপ, এই যে উচ্চারণ, একে বলা হয় কি উপভাষা বলা হয়। উপভাষা, বুঝতে পারছো? উপভাষা বলা হয়। আমাদের বাংলা ভাষায় মোট 5টা উপভাষা রয়েছে। তো উপভাষা কাকে বলে না, কোনো ভাষা গোষ্ঠীর মধ্যে যখন একটা নির্দিষ্ট এলাকার ভাষাগোষ্ঠীর মানুষ ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে উচ্চারণ করে, এবং অন্য পাশাপাশি অন্য এলাকার থেকে উচ্চারণের এবং রূপতাত্ত্বিক বা ধ্বনিতাত্ত্বিক যে পার্থক্য লক্ষ্য করা যায়, তাকে কিন্তু উপভাষা বলা হয়। তো ধ্বনিতাত্ত্বিক মানে বলেছিলাম, ধ্বনিতাত্ত্বিক বা ধ্বনিগত মানে হচ্ছে উচ্চারণগত পার্থক্য, আর রূপগত বা রূপতাত্ত্বিক পার্থক্য মানে হচ্ছে ব্যাকরণগত পার্থক্য।
এবার দেখা গেল আমাদের এই যে বাংলা ভাষাভাষী এলাকা, এই এলাকাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, মানে 5টা উপভাষা রয়েছে। আমরা যে উত্তর দিকে রয়েছি, এই যে উত্তরের দিকে, এই যে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, তারপরে আসামের 2-1টা জেলা আছে, তারপরে বাংলাদেশের 2-1টা জেলা আছে, রংপুর, আসামের কাছাড়। তো এই সমস্ত এলাকা যে ভাষা গোষ্ঠীর, মানে যে ভাষাভাষী মানুষ, বাঙালিরা ছড়িয়ে রয়েছি, যে বাঙালিদের উচ্চারণটা, আঞ্চলিক উচ্চারণটা, মানে উপভাষার যে উচ্চারণটা হয়, সেটাকে বলা হয় কামরূপী বা রাজবংশী উপভাষা। মনে থাকবে, এই যে নর্থের দিকে, উত্তরের দিকে যে উপভাষাটা রয়েছে বাংলার, সেই উপভাষাটা হচ্ছে কামরূপী বা রাজবংশী। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওই যে যাদের জলপাইগুড়িতে একটু কম, কোচবিহারের দিকে যাদের যাওয়ার অভিজ্ঞতা আছে, তারা দেখবে কোচবিহার অঞ্চলের মানুষ ওখানকার যে স্থানীয় উচ্চারণ করে, সেই উচ্চারণটা কি এখন আমরা যে উচ্চারণ করছি, কথা বলছি, তার মতো না, অনেকটাই পার্থক্য আছে। জানি স্যার, আমার মামা বাড়ি স্যার আলিপুরদুয়ারে, স্যার আমিও পারি এই ভাষা। হ্যাঁ, তাহলে নিজে, ওগুলো তো বাংলা ভাষা না, ওটা তো বাংলা ভাষাই, বাংলা ভাষা স্যার একটু স্যার, হ্যাঁ স্যার, একটু অন্যরকম টান আছে। হ্যাঁ স্যার একটু তার মানে ওর মধ্যে একটা ধ্বনিগত আর রূপগত পার্থক্য আছে অন্য বাংলা ভাষার থেকে। এবার আমাদের পশ্চিমবঙ্গের মাঝখানের দিকে সঙ্গে বাংলাদেশের 2-1টা জেলাও আছে, যেমন ধরো মালদা, দিনাজপুর। তো ওই অঞ্চলটা যাকে ভৌগোলিক অঞ্চল অনুসারে বলা হয় বরেন্দ্রভূমি। বুঝতে পারছো? বরেন্দ্রভূমি। তো ওই বরেন্দ্রভূমি এলাকার যে বাংলা ভাষা, তাকে বলা হয় বরেন্দ্রী উপভাষা। মালদা অঞ্চলের বিশেষ করে বরেন্দ্রী উপভাষা। এই বরেন্দ্রী উপভাষার উচ্চারণে কেউ র কে অ উচ্চারণ করে, অ কে র উচ্চারণ করে, অ কে র, র কে অ। ধরো আছে রামবাবুর আমবাগান, উচ্চারণ করবে কি আমবাবুর রামবাগান। হ্যাঁ, আমবাবুর রামবাগান হয়ে যাবে আমবাবুর রামবাগান। আখের রস হয়ে যাবে রাখের রস, আর রাখের রস। হ্যাঁ, ওদের আবার জয়ের উচ্চারণটা জেডের মতো করে, জেড। ধরো বললো, আমরা বলি জামা, আর ওরা বলে জামা, জামা 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 জামা, জল জামা জল, জেড, এরকম উচ্চারণ করে, জামা জল জেড। আর কোচবিহারের উচ্চারণ তোমাদের নিশ্চয়ই জানা আছে না? কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। কে পারিস? আমি পারি। কি বল দেখি 2-4টে লাইন। যেমন স্যার, আমি খাচ্ছি, এটা হবে স্যার মুই খাবার ধরছি। হ্যাঁ, আবার বল স্যার। ভাবো স্যার, আমি খাচ্ছি, এটা হচ্ছে মুই খাবার ধরছি। মুই খাওয়ার ধরছুম। হ্যাঁ স্যার। কেউ যদি কাউকে মারতে চায়, মুই এলা ঠুকি দিম। কেউ যদি কাউকে মারতে চায়, তাহলে বলে মুই এলা ঠুকি দিম। মুই এলাই ঠুকি দিন। আচ্ছা, আমিও পরের দিন পড়া না করলে আমিও ঠুকে দিমু। মুই ঠুইকা দিমু। আচ্ছা, এবারে বাংলাদেশের যে উচ্চারণ, বাংলা ভাষায় উচ্চারণ করে কি? বাংলাদেশিরা বাংলা ভাষায় কথা বলে তো নাকি রে? ওদের ভাষা কি ভাষা? বাংলা তো। তো ওরা যে বাংলাদেশের যে ভাষায় উচ্চারণ করে, ওটাকে বলা হয় বঙ্গালী উপভাষা। বঙ্গালী উপভাষা। এই বঙ্গালী উপভাষাতে আমাদের ধ্বনি পরিবর্তনের অনেকগুলো নিয়ম বা রীতি কাজ করছে। ওই যে ছিল না, অপিনীতি ছিল না, চলিয়া থেকে চইল্লা, মাছুয়া থেকে মাউচ্ছা, গাছুয়া থেকে গাউচ্ছা, করিয়া থেকে কইরা, ভাবিয়া থেকে কি হবে বল? বল, ভাবিয়া থেকে কি হবে? ভাবিয়া থেকে ভাইব্বা।
হ্যাঁ ভাইবা, তো এই ধরনের উচ্চারণ। ওই যে ঠাকুমারা বলে বাংলাদেশের অনেক সিনেমা আছে, বা আমাদের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের ভারতের যৌথ উদ্যোগে অনেক সিনেমা আছে, সেখানে বাংলাদেশের গান টান আছে। সেখানে একটা কোন যেন একটা সিনেমা দেখেছিলাম অনেক আগে, নাম হচ্ছে রূপবান কন্যা, বুঝলি তো, রূপবান কন্যা। রূপবান কন্যা, সেখানে দেখা যাচ্ছে রূপবান কন্যা, সেখানে দেখা যাচ্ছে রহিম বাদশা। রাজা আর তার মন্ত্রী বেরিয়েছিল। এবারে এক নায়িকা আর কি, এক সুন্দরী নারী, সুন্দরী একটা মেয়ে, তো সে কাজের মেয়ে, তো সুন্দরী সেজে বেরিয়েছে। তারপরে তার পায়ের এক পাটি জুতো খুলে পড়ে রয়েছে, তো সেই এক পাটি জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মেয়েটাকে খুঁজছে আর গান করছে বাংলাদেশের সিনেমার গান, চলিয়া থেকে চইল্লা। তো এরকম চইল্লা গান করছে, কোন রূপসী জুতা সারিয়া চইল্লা গেছে রে। হ্যাঁ, তো বাংলাদেশের উচ্চারণ তো তোরা অনেকেই জানিস না, অনেকের ঠাকুমা, অনেকের দাদু দিদিমা, ওদের ওপার বাংলার অনেকের আছে, তো তাদের কাছ থেকে তো উচ্চারণ শোনা যায়, শুনতে খুব ভালোও লাগে। কিন্তু কোন রূপসী জুতা সারিয়া চইল্লা গেছে রে, আমারে ফাইলাইয়া গেছে রে, সমস্যায়। তারপরে বলে যে গোসল করতে চাইবো। গোসল করতে চাইবো, হালার মাছ ধরিয়া জুদ নাই। হেরাই আমারে যাইতে দিল না। মানে স্যার কিছু বুঝতে পারছি না। ওরে তোদের একটা গল্প ছিল না, ক্লাস 8-এ একটা গল্প ছিল, বাঙাল উচ্চারণ ছিল, কি গল্পটা কি? আদাব 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 আদাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব সুন্দর গল্প, খুব সুন্দর গল্প। এই আদাব, ওই যে রাইট চলছে, দাঙ্গা, একজন মুসলিম একজন হিন্দু, সুতাকলের মজুর, নাওর মাঝি। আচ্ছা, তাহলে বাংলাদেশের যে এলাকা সেখানকার বাংলা ভাষা কি উপভাষা নামে পরিচিত? না, বঙ্গালী। এবারে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, তো মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়ার কিছু অংশ, মানে হুগলি নদীর তীরবর্তী অঞ্চল, এই সমস্ত অঞ্চলের যে ভাষা, বাংলা ভাষা, তাকে বলা হয় রাঢ়ী উপভাষা। রাঢ় অঞ্চল, তো তাই রাঢ়ী উপভাষা বলা হয়। এখন আমরা যে ভাষায় কথা বলছি, আলোচনা করছি, এটা কিন্তু ওই অঞ্চলের ভাষা, রাঢ়ী উপভাষা। আর এই রাঢ়ী উপভাষাতেই আমরা পড়াশোনা করি, অফিস আদালতে এগুলোতেই কাজ চলে, আমরা স্কুল কলেজে পরীক্ষার খাতায় এই ভাষাতেই কিন্তু আমরা লিখছি, কথা বলছি, লিখছি, উত্তর দিচ্ছি। এখন যে ভাষায় কথা বলছি এটা হচ্ছে রাঢ়ী উপভাষা। আর আছে পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়খণ্ডের কিছু অংশ আছে, আর ঝাড়খণ্ডের মধ্যে দু একটা জেলা আছে, মানভূম, সিংভূম জেলা ঝাড়খণ্ডের, তো সেগুলোতেও বাংলা উচ্চারণ আছে। তো এই অঞ্চলের বেশিরভাগ মানুষ দেখবে একটু আদিবাসী, সাঁওতাল আদিবাসী মানুষ, তাদের উচ্চারণ হচ্ছে একটু টান আছে, একটু অন্যরকম টান আছে। তো এই অঞ্চলের যে উচ্চারণ, সেই উচ্চারণের উপর নির্ভর করে এই অঞ্চলের উপভাষাকে বলা হয় ঝাড়খণ্ডী উপভাষা। সাঁওতালরা বলে, সাঁওতালরা তো আছে এই অঞ্চলে, আদিবাসী সম্প্রদায় আছে, ঝাড়খণ্ডী উপভাষা। হামাক মারলিক কেনেক বাটে, ও স্যার এটা সাঁওতালরা তো বলে না ওই অঞ্চলের উচ্চারণে। স্যার সিনেমায় দেখছি স্যার এমন। হ্যাঁ স্যার আরেকবার বলেন না স্যার। এক সাঁওতাল তার অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনে উঠেছে, বুঝলেন তো, প্রথমবার ট্রেনে উঠেছে, ট্রেনে যাচ্ছে, এইবার ট্রেনে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে স্টেশনে এসছে, তো নামতে যাবে, আর লোকাল ট্রেনে তো ভিড় থাকে কলকাতায়, বুঝতেই পারো। এবারে একজনের পা লেগে ওই সাঁওতাল লোকটা পড়ে গেছে, তো স্বাভাবিকভাবে তো খেপে গেছে, খেপে গিয়ে উঠে বলছে, হ্যাঁ তু হামাক গায়ে পা লাগালি কেন বাটে। হ্যাঁ,
তো ওই ভদ্রলোক এখন তো ওকে বুঝিয়ে টুঝিয়ে বললো, দেখো এত ভিড় টিড় আছে, হ্যাঁ, তো আমি কি করব, আমার তো উপায় নেই, তো পা লেগে গেছে, তো পা লেগে তুমি পড়ে গেছো। তা অনেকক্ষণ ধরে শুনলো, শোনার পরে বুঝলো, বোঝার পরে আবার বলছে, হ্যাঁ সবই বুঝলাক বটে, তবে তুই পা লাগালি কেন বেটে? আবার বললো, আবার বোঝালো, হ্যাঁ বোঝানো বলে, হ্যাঁ সবই বুঝলাক বটে, তো তুই পা লাগালি কেন বেটে? তো ওরা খুব জেদি হয়, এক গোয়া হয়, এক রোখা হয়, তো ওরা ওই লজিক তো বোঝে না, না, ওরা সবই বুঝলো, বোঝার পরে আবার ওই বারবার ধরে কিন্তু ওদের কথা শেষে এই বটে কথাটা বটে, হ্যাঁ পা লাগালি কেন বেটে, হ্যাঁ বাবু পা লাগালি কেন বেটে? যাই হোক, সাঁওতালি উচ্চারণ মানে ঝাড়খণ্ডী উপভাষার উচ্চারণ। তো এই যে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের যে এলাকা, যে বাংলার উচ্চারণের যে এলাকা, সেই এলাকাটাকে আমরা কটা উপভাষায় ভাঙছি না 5টা উপভাষা অঞ্চলে ভাঙছি। তাহলে উত্তর দিকে হচ্ছে রাজবংশী বা কামরূপী, তারপরে মধ্য বাংলায় হচ্ছে বরেন্দ্রী, বাংলাদেশে বঙ্গালী, আর কলকাতাকে বেশ করে অন্যান্য জেলাগুলো রাঢ়ী, আর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড এই অঞ্চলে ঝাড়খণ্ডী উপভাষা। তো এই যে উপভাষাগুলোর মধ্যে আমরা যদি যে এলাকায় বাস করি, যে উপভাষার এলাকায় বাস করি, সেই উপভাষার এলাকাতে বাস করে আমরা যদি শুধু ওই ভাষাতেই কথা বলি, ওই ভাষাতেই পড়াশোনা করি, ওই ভাষাতেই লিখি, ওই ভাষাতেই উত্তর দিই, দেখা গেল অন্য অঞ্চলের একজন টিচার ওই ভাষা জানে না, ওই ভাষাতে যদি তুমি কথা বলো, উচ্চারণ করো, ওই ভাষাতেই যদি তুমি পরীক্ষা দাও, তাহলে শিক্ষক টিচার বুঝবে না, তাই না? তাহলে কি করতে হবে? যতগুলো বাংলা উপভাষা আছে সেই উপভাষাগুলোর মধ্যে একটা যোগসূত্র তৈরি করতে হবে, একটা লিঙ্ক তৈরি করতে হবে, এবং সেই উপভাষাগুলোর মধ্যে যেটায় আমরা লিখব, পড়ব, কথা বলবো, তো সেই ভাষাটা কোনটা হবে? তোমাদের আইডিয়া কি বলে বলো? কোন অঞ্চলের ভাষাটাকে গুরুত্ব দেওয়া হবে, যে ভাষাটাতে আমরা কথা বলবো, লিখব, পড়ব, সবাই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব? ঘরে গিয়ে তুমি তোমার এলাকায়, নিজের বাড়িতে, নিজের বন্ধুদের সঙ্গে, নিজেদের স্থানীয় লোকদের সঙ্গে তুমি তোমার উপভাষায় কথা বলো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন স্কুল, কলেজে, অফিস, আদালতে, পরীক্ষার খাতায় এগুলোতে যখন তুমি লিখছো, পড়ছো, আলোচনা করছো, তখন কিন্তু একটা এমন একটা ভাষায় কথা বলতে হবে, বাংলা উপভাষায়, যে উপভাষাটা সবাই জানবে, বুঝবে। তাহলে সেই উপভাষাটা রাঢ়ী উপভাষা। রাঢ়ী উপভাষা কেন রাঢ়ী উপভাষাকে মর্যাদা দেয়া হলো মান্য চলিতের? না কারণ এই যে রাঢ়ী উপভাষার যে অঞ্চলটা, যেহেতু কলকাতাকে বেশ করে, আর কলকাতা তো একটা সময় ভারতবর্ষের রাজধানী ছিল, এখন পশ্চিমবঙ্গের রাজধানী, তাহলে কলকাতা অঞ্চলের যে অর্থনৈতিক যে অবস্থা অনেক উন্নত, অনেক এলাকাতে, অন্য এলাকার থেকে। কলকাতার তো বাণিজ্য শহর না, তো কলকাতা হচ্ছে মহানগরী, কলকাতায় জনঘনত্ব বেশি, কলকাতার জনবসতি বেশি, কলকাতার মানুষদের শিক্ষার হার বেশি, কলকাতার মানুষেরা উচ্চশিক্ষিত, কলকাতা অঞ্চলের মানুষদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, এখানে হচ্ছে অফিস, আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক বেশি, এখানকার মানুষরা অনেক বেশি সাহিত্য চর্চা করে, সুযোগ সুবিধা অনেক বেশি, রাজনৈতিক যে সক্রিয়তা বেশি, তার মানে বুদ্ধিজীবীদের দল বেশি, সাহিত্যিকদের দল বেশি, সিনেমা, নাটক থেকে শুরু করে সব কিছুই অন্যান্য এলাকার থেকে কিন্তু এই এলাকাটাতে অনেক বেশি উৎকৃষ্ট। তাহলে এই বিভিন্ন কারণে এই এলাকার যে উপভাষা মানে রাঢ়ী উপভাষা, তাকেই মান্যচলিত উপভাষার মর্যাদা দেওয়া যায়। মান্যচলিত, তুমি বাড়িতে যে খুশি যে কোনো ভাষায় উপভাষায় কথা বলো, কিন্তু মান্যচলিতে তুমি যখন ভদ্র জায়গাতে কথা বলবে, যোগাযোগ করবে, তখন কিন্তু মান্যচলিতই তোমাকে কথা বলতে হবে। পরীক্ষা আসতে পারে যে মান্যচলিত উপভাষা কোন ভাষা, তাহলে লিখবে রাঢ়ী উপভাষা। আমরা এখন যে ভাষায় কথা বলছি, আলোচনা করছি, তাহলে এটা কোন উপভাষা? বাংলার কোন উপভাষা? রাঢ়ী উপভাষা। হ্যাঁ, রাঢ়ী উপভাষা। তাহলে এই রাঢ়ী উপভাষাতে আমরা এখন কথা বলছি, আলোচনা করছি, আর এটাই মান্যচলিত উপভাষা। তো এই যে উপভাষাগুলো রয়েছে, এই সব উপভাষাতেই উচ্চারণে পার্থক্য আছে, মানে ধ্বনিগত পার্থক্য, মানে উচ্চারণগত পার্থক্য। আর এই ধ্বনিগত বা উচ্চারণগত পার্থক্য
পার্থক্যের ফলে, উচ্চারণের পার্থক্যের ফলে ধ্বনিগুলো যে রূপ নেয় সেই রূপগুলোকে এক একটা নামে অভিহিত করা হয়েছে। হ্যাঁ, কী হয়েছে বলো? তাহলে উচ্চারণগত যে রূপ নেয় সেই রূপগুলোকে অনেকগুলো নামে অভিহিত করা হয়েছে। ধ্বনি পরিবর্তনের এই রূপগুলোকে 20টা নামে কিন্তু আলোচনা করা হয়েছে। 20টা নামে, 20টা লিখিয়েছিলাম তো। হ্যাঁ, তো সেই 20টা কি কি একজন বলবে, 20টার নামগুলো বলে যাবে। ধ্বনি পরিবর্তনের কারণে যে রূপগুলো নেয় সেই পরিবর্তিত রূপগুলোকে 20টা নামে লিখিয়ে দেওয়া হয়েছিল, আলোচনা করা হয়েছিল। সেই 20টা নামগুলো কি কি পরপর বলে যাও বলো। বলেই না রে, বলো। স্বরাগম, স্বরলোপ, স্বরসঙ্গতি, স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম, স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। তারপর স্যার 5 নম্বর স্যার ব্যঞ্জন সংগতি বা সমীভবন বা সমীকরণ, ব্যঞ্জন সংগতি বা সমীভবন বা সমীকরণ। তারপর স্যার ব্যঞ্জনাগম, ব্যঞ্জনাগম। তারপর স্যার ব্যঞ্জন লোপ, ব্যঞ্জন লোপ। তারপর স্যার অপিনিহিতি, অপিনিহিতি। তারপর স্যার অভিশ্রুতি, অভিশ্রুতি। তারপর স্যার সম্প্রকর্ষ, সম্প্রকর্ষ। তারপর স্যার বিষমীভবন, বিষমীভবন। তারপর স্যার ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস, ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস। তারপর স্যার ঘোষীভবন, ঘোষীভবন, ঘোষীভবন। তারপর স্যার অঘোষীভবন, অঘোষীভবন। তারপর স্যার মহাপ্রাণী ভবন, মহাপ্রাণী ভবন বা ওর আরেক নাম আছে মহাপ্রাণী ভবন বা পিনায়ন। তারপর স্যার অল্প প্রাণী ভবন বা ক্ষীণায়ন, অল্প প্রাণী ভবন বা ক্ষীণায়ন। তারপর স্যার নাসিকী ভবন, নাসিকী ভবন। তারপর স্যার শতনাসিকী ভবন, শতনাসিকী ভবন। তারপর স্যার সমাক্ষর লোপ বা সমদল লোপ, সমাক্ষর লোপ বা সমদল লোপ। তারপর স্যার শ্রুতি ধ্বনি। শ্রুতিধ্বনি, শ্রুতিধ্বনির আবার দুটো ভাগ ছিল, কি কি? স্যার স্যার অন্তস্থ শ্রুতি আর স্যার বশ্রুতি। অন্তস্থ শ্রুতি আর বশ্রুতি, মোট 20টা হলো। হ্যাঁ স্যার। তো এই যে 20টা ধ্বনি পরিবর্তনের রূপ, সেই রূপগুলোর মধ্যে কোনোটা আবার পার্থক্য মানে শ্রেণীবিভাগ আছে, আবার বেশিরভাগের শ্রেণীবিভাগগুলো নেই। যাই হোক, তো আমি যেহেতু আগে আলোচনা করে দিয়েছি তাই আজকের আলোচনাতে তোমাদের থেকে কেউ কেউ রেসপন্স করবে, দেখব আমি কয়জন তৈরি করেছে। প্রথমে আছে স্বরাগম। স্বরাগম আছে তো? স্বরাগমের অর্থ কি একজন বলবে? স্বরধ্বনির আগমন। এবারে হ্যাঁ, স্বরাগম স্বরধ্বনির আগমন। যে বললে অনেকজন একসঙ্গেই বললে, অনেকজন একসঙ্গে বললে আমি আবার বুঝতে পারবো না। যে বললে একবার মেয়েরা বলবে একবার ছেলেরা বলবে, তাহলে আমি ব্যালেন্স করতে পারবো ঠিকঠাক করে। তো এটা আমি ধরে নিলাম। বিনায়কের ক্ষেত্রে তুমি আর বলো না, পরে মেয়েরা বলবে, মেয়েদের মধ্যে একজন বলবে, আবার ছেলেদের মধ্যে একজন বলবে। আর যে একবার বলে দিয়েছো সে এখন আর বলবে না, আর কি করবে, একটু ওয়েট করবে, যদি কেউ না পারে তখন বলবে। তো মেয়েদের থেকে বলো স্বরাগম। এই স্বরাগমে তো ও বলল স্বরধ্বনির আগমন ঘটে। শব্দের মধ্যে কোথায় কোথায় স্বরধ্বনির আগমন ঘটে, কোথায় কোথায় এসে বসতে পারে, বলো মেয়েদের মধ্যে কে পারবে? একজন যে শুরু করেছে সেই বলবে। হ্যাঁ, অদিতি সাহা। তার মানে আমি কি জিজ্ঞেস করলাম? আমি বললাম স্বরধ্বনি শব্দের কোথায় কোথায় এসে বসবে, তার আগমন কোথায় কোথায় হবে, বলো।
প্রথমে আদিতে, শব্দের প্রথমে বা আদিতে, শব্দের মাঝখানে বা মধ্যতে আর শব্দের শেষে বা হ্যাঁ, শব্দের মাঝখানে বা মধ্যে আর শব্দের অন্তে বা শেষে, শেষে বা অন্তে। ঠিক আছে, এবারে ছেলেদের মধ্যে বলবে এই যে স্বরাগমে তিনটে ব্যাপার ঘটলো, সেই হিসাবে স্বরাগম 3 প্রকার হবে। 3 প্রকারের নামগুলো কি কি বলো? স্যার আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। ওকে, মেয়েদের থেকে একজন বলবে আদি স্বরাগমের উদাহরণ কি ছিল? হ্যাঁ, স্কুল থেকে স্কুল। ঠিক আছে, স্কুল থেকে স্কুল আদি স্বরাগম। ছেলেদের থেকে বলবে মধ্য স্বরাগমের উদাহরণ কি ছিল? ফুল স্টপ থেকে ফুল স্টপ বা ফুল স্টপ, যে কোনো একটা বললে হবে। ফুল স্টপও আছে কোনো কোনো বইতে, আবার ফুল স্টপও আছে। ফুল স্টপ থেকে ফুল স্টপ। মেয়েদের থেকে বলবে অন্ত স্বরাগমের উদাহরণ কি ছিল? বেঞ্চ থেকে বেঞ্চি। ওকে, তাহলে স্বরাগমে কি ঘটলো? স্বরধ্বনির আগমন ঘটলো শব্দের আদিতে বা শব্দের মধ্যে বা মাঝে বা অন্তে বা শেষে। তাই স্বরাগম 3 প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম আর অন্ত স্বরাগম। আদি স্বরাগমের উদাহরণ স্কুল থেকে স্কুল, মধ্য স্বরাগমের উদাহরণ হলো ফুল স্টপ থেকে ফুল স্টপ বা ফুল স্টপ, আর অন্ত স্বরাগমের উদাহরণ হলো বেঞ্চ থেকে বেঞ্চি। ওকে, এরপরে ছেলেরা বলবে স্বরলোপ। স্বরলোপে অর্থ কি? কি ঘটে স্বরলোপে? স্বরধ্বনি লোপ পাওয়া বা লুপ্ত হওয়া। তাহলে কি ঘটে? স্বরধ্বনি লোপ পায়। আমি যদি বলি কি ঘটে বা কি হয়, তখন তোমরা ওটাকে নিজের মতো করে ঘুরিয়ে বলবে কি ঘটে না স্বরধ্বনি লোপ পায়, স্বরধ্বনি লুপ্ত হয়। কোথা থেকে লুপ্ত হয়? মেয়েরা বলবে, মেয়েরা কোথা থেকে লুপ্ত হয় স্বরধ্বনি? শব্দের শুরুতে মানে আদি থেকে, হ্যাঁ, মধ্য থেকে বা অন্ত থেকে বা শেষ থেকে। তাহলে শব্দের মধ্য, শব্দের আদি, মধ্য বা অন্ত থেকে স্বরধ্বনি লোপ পায়, লুপ্ত হয়, চলে যায়। তাহলে সেই হিসাবে স্বরদ লোপ 3 প্রকার। ছেলেরা বলবে 3 প্রকার কি কি নামগুলো বলে যাও? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ আর অন্ত স্বরলোপ। ভেরি গুড। এবারে মেয়েরা বলবে আদি স্বরলোপে শব্দের আদি থেকে বা শুরু থেকে স্বরধ্বনি লোপ পাবে। একটা উদাহরণ বলো। স্যার